শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় মঞ্চে উপস্থিত আছেন। আমাদের দুই ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় সঞ্জয় সিং মহাশয়, সম্মানীয় রথীন্দ্রনাথ বোস মহাশয় মঞ্চে উপস্থিত আছেন। আমাদের ক্লাস্টারের ইনচার্জ কুচবিহারের বিধায়ক আমার সহকর্মী শ্রী নিখিল রঞ্জন দে মহাশয় উপস্থিত আছেন। শিলিগুড়ি জেলার সাংগঠনিক সভাপতি শ্রী অরুণ মণ্ডল মহাশয়, আমার সহকর্মী বিধায়ক শ্রী দুর্গা মুর্মু মহাশয়, শ্রী শিখা চ্যাটার্জি দিদি বিধায়িকা ডাবগ্রাম ফুলবাড়ি উপস্থিত আছেন। আমাদের রাজ্য কিষাণ মোর্চার সম্মানীয় সভাপতি সহ মঞ্চের সম্মানীয় অতিথিবৃন্দ এবং আজকের শিলিগুড়িতে সম্মানীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মহাশয়ের সভা উপলক্ষে এই সমাবেশে আগত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বন্ধু কর্মী এবং সহকর্মীবৃন্দ, খুব সংক্ষেপে শুধু এটুকু বলবো যে লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষের মানুষ আরেকবার অপেক্ষা করছেন। দেশে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়, এবং তৃতীয়বারের জন্য কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি তার সহযোগীদেরকে নিয়ে সরকার গড়তে চলেছে। ফলে স্বাভাবিকভাবেই এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সারা দেশ জুড়ে যে স্লোগান আমরা তুলেছি, আমি চাইব যে আপনারাও আমাদের সাথে সেই স্লোগানকে একসাথে আমরা বলি। আপনারাও বলুন আমার সাথে, ফির সে একবার, ফির সে একবার, ইস বার, ইস বার। আর আমাদের যাদের সাথে লড়াই হচ্ছে সেই ইন্ডি তথা অনেকে বলছেন যে ইন্ডি চোটের পিন্ডি চটকে গেছে। এই মুহূর্তে আমাদের রাজ্যে এই ইন্ডি চোটের বিগত দিনে যারা একসাথে বসতেন তারা একটু আলাদা হয়ে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার নেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে লড়াই করতে নেমেছেন, সেই দল সম্পর্কে মানুষ কি স্লোগান দিচ্ছে আমরা একবার একটু আমরা সবাই একসাথে গলা মিলিয়ে নিই। মানুষ বলছে চোর ধরো। চোর কারা আপনারা তো জানেনই, চোর কারা আপনারা তো জানেনই। ফলে একসাথে আওয়াজ তুলুন, কেষ্ট চোর পার্থ চোর, আরে কেষ্ট চোর পার্থ চোর, পিসি চোর ভাইপো চোর। তাহলে চোরদেরকে যদি জেলে ভরতে হয় তাহলে পশ্চিমবঙ্গে লোকসভা যে নির্বাচন 42টি আসনে ভারতীয় জনতা পার্টির আমরা প্রার্থীদের জন্য যে সভা সমিতি আয়োজন করেছি, আপনাদের কাছে অনুরোধ, আগামী 26শে এপ্রিল দার্জিলিং জেলার প্রার্থী তথা আমাদের সাংসদ শ্রী রাজু বিস্তা মহাশয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করবেন। আমি শুধু দুটো কথা আপনাদের সামনে বলবো। প্রথম কথা, আমরা কয়েকদিন আগেই রামনবমী পালন করেছি। আমাদের শিলিগুড়ি, সারা শিলিগুড়ি হচ্ছে রাম ভক্তদের জায়গা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাম ভক্তদেরকে দাঙ্গাবাজ বলে চিহ্নিত করেন। ফলে স্বাভাবিকভাবেই শিলিগুড়ির রাম ভক্তরা, আমরা যাকে ভালোবেসে ছোট অযোধ্যা বলি, সেই ছোট অযোধ্যার নাগরিকরা যারা রামকে ভালোবাসেন তাদের আগামী 26শে এপ্রিল নিশ্চিতভাবে আপনারা আপনাদের মত
আপনাদের ভাবনা ব্যালটের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছে দেবেন যে রামকে যারা ভালোবাসে তারা আসলে দাঙ্গা চায় না, রামকে যারা ভালোবাসে তারা চায় সবকা সাথ সবকা বিকাশ। আর সেই সবকা সাথ সবকা বিকাশ যিনি স্লোগান দিয়েছেন সেই প্রধানমন্ত্রী মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবার জন্য আমরা 26 তারিখ সবাই মিলে ভোট দেব। আর শেষ কথা বলবো, এইটুকু কথা বলে শেষ করব। हम लोग सभी जानते हैं कि हमारे माँ बहने सुबह सुबह घूम से उठ के उन लोगों का सबसे बड़ा काम होता है घर का कचरा साफ करने। तो हमारे पश्चिम बंगाल की कचरा कौन है? हमारे पश्चिम बंगाल की कचरा है तृणमूल कांग्रेस। भले उस कचरे को साफ करने के लिए 26 अप्रैल सबको आगे आना है, मतदान करना है और इस कचरे को हमारी पश्चिम बंगाल से साफ करना है। इसको तैयारी हम लोगों को करना है। नहीं तो आज के तारीख में मैं ये बोल सकता हूं, मैं जब संदेशखाली गए थे, मैं और शुभेंदुदास जाकर मैंने उधर की लोगों से हम लोग मिले थे और साथ साथ मैं और शुभेंदुदास जब संदेशखाली गए उस दिन हम लोग जिन लोगों के साथ मिले थे उनमें से एक महिला की नाम थी श्रीमती रेखा पात्र। उन्होंने हम लोगों के सामने बयान किया किस तरह से एक पॉलिटिकल पार्टी उनकी नेता लोगों को पीठा खाने की इतना इच्छा है कि रात 12 बजे उनका नेता लोगों के लिए पार्टी ऑफिस में लड़की लोगों को बुलाया जाता था। ये पीठा खाने वाले नेता लोग, चाहे वो शाहजहां हो, चाहे वो सिराजुद्दीन हो, चाहे वो उत्तम हो, चाहे वो शिबू हो, उन सबको जेल की सलाखों के पीछे ले जाने की काम हमारे बीजेपी पार्टी करेंगे, ये हम वादा करते हैं। हमारे देश में ऐसी कोई सरकार नहीं बना, ऐसी कोई राज्य में ऐसा कोई सरकार नहीं बना जिस राज्य सरकार अपनी शासन में हम लोग क्या देख रहे हैं, हमारे शिक्षा मंत्री जेल में है, हमारा वन मंत्री जेल में है, एक से एक विधायक जेल के अंदर सोया हुआ है। और हमारी बांग्ला की बाघ जो कहते रहते थे चराम चराम नकुल दाना खाओबो, आज के সেই বাংলার বাঘ তিহার জেলে খাঁচাবন্দি হয়ে গেছে। 110 কেজি নিয়ে ঢুকেছিল, এখন 60 কেজিতে নেমে এসছে। ফলে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেদের ওজন মেপে রাখুন, যত বেশি অত্যাচার করবেন কথা দিচ্ছি অনুব্রতর থেকে ওজন কমিয়ে দেব, আপনাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে, এটা মাথায় রাখবেন। আর আমাদের সাংসদ রাজু বিস্তা মহাশয়, স্বাধীনতার পরে এত ভালো সাংসদ আমরা দার্জিলিং এ পাইনি। উনি পাহাড় সমতলকে এক করে একের পর এক কাজ করেছেন। বালাসন থেকে সেবক এলিভেটেড রোড, আমাদের এনজিপি স্টেশন নতুন ভাবে তৈরি হচ্ছে, আন্তর্জাতিক মানের রেলওয়ে স্টেশন, আমাদের বাগডোগরা বিমানবন্দর, আমাদের সেবক থেকে রংপু, আমাদের রেলপথ, আমাদের কর্নেশন ব্রিজের বিকল্প সেতু, দ্বিতীয় সেতু, তার ফিজিবিলিটি স্টাডি, আমাদের রিং রোড, আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় হসপিটাল নির্মাণ, একের পর এক উন্নয়নমূলক কাজ তিনি করে দেখেছেন। তাই রাজু বিস্তাজি গতবার 4,17,000 ভোটে জিতেছিলেন, আর এবছর আমরা স্লোগান দিয়েছি এইবার 5 লাখ পার, এইবার 5 লাখ পার। তাই তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গের জঞ্জালকে মেটাতে 2026-এর মধ্যে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রে বিজেপির সরকার, রাজ্যে বিজেপির সরকার, আমরা বিজেপি আমরা তৈরি করব মানুষকে সাথে নিয়ে। এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ শঙ্করদাকে। আমি এবার ডেকে নিচ্ছি মাটিরগড় নকশালবাড়ির বিধায়ক এবং আমাদের জেলার প্রাক্তন সভাপতি শ্রী আনন্দময় বর্মন মহাশয়কে তার কথা তুলে ধরার জন্য।
ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে শিলিগুড়িতে আমরা সবাই গর্বিত যে আমাদের প্রাক্তন সভাপতি, বর্তমানে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের এই সভামঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রমিকদা, আমাদের মাঝে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির দুজন সহসভাপতি আছেন, মাননীয় সঞ্জয় দা, মাননীয় রথীন্দ্রদা, আমাদের শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ দা, আমাদের মাঝে কয়েকজন বিধায়ক আছেন, আমাদের শিলিগুড়ির বিধায়ক শঙ্কর দা, আমাদের ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখাদি, আমাদের ফাঁসিদার বিধায়ক দুর্গাদা এবং কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল দা সহ মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিবর্গ এবং আমার সামনে উপস্থিত সমস্ত জনতা, মাতা ভগিনী, সবাইকে আমার গৈরিক অভিনন্দন। দেখুন, আজকে এই যে সভা হচ্ছে, এ সভার দিশা কি, যে লোকসভা নির্বাচন চলছে এবং লোকসভা নির্বাচনের প্রথম ফেজ হয়ে গেছে এবং সামনেই দ্বিতীয় দফার নির্বাচন এবং এই নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির এখান থেকে প্রার্থী মাননীয় রাজু বিস্তা মহাশয়। এবং এই নির্বাচন শুধু আমাদের নির্বাচন হচ্ছে না, আমাদের এই লোকসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে না, এটা গোটা দেশ আগামী দিনে কোথায় যাবে তার দিশা ঠিক করে দেওয়ার নির্বাচন। গত 10 বছর ধরে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেভাবে দেশকে উন্নতি, প্রগতি এবং উন্নয়নের দিকে নিয়ে গেছেন তাতে আমাদের দেশ ঝাঁ চকচকে করছে। সারা পৃথিবীর বুকে ভারতবর্ষ কোন দিকে যাচ্ছে তো সেটা আমরা গত 10 বছরের এই উন্নয়নে দেখতে পাচ্ছি। সারা পৃথিবীর মধ্যে 5ম বৃহত্তম অর্থনীতিতে আমাদের দেশ পৌঁছে গেছে এবং মোদিজি যেটা বলছেন যে আগামী দিনে এই তৃতীয়বারের ক্ষমতাতে মোদিজির নেতৃত্বে আগামী দিনে ভারতবর্ষের অর্থনীতি বিশ্বের মধ্যে 3য় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছে যাবে। অর্থাৎ মোদিজি যে বলেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, আর সেটা শুধু শুধু বলেন না, সেটা তিনি করে দেখান। আজকে মোদিজির নেতৃত্বে কাশ্মীর থেকে 370 ধারা 35 ধারা বিলুপ্ত হয়েছে। এর আগে অন্যান্য বিরোধী দল তারা সবাই বলতো যে কাশ্মীর থেকে 370 ধারা কখনো তুলে দেওয়া সম্ভব নয়, কিন্তু মোদি যেটা বলেছেন সেটা তিনি করে দেখিয়েছেন। মোদিজির নেতৃত্বে 500 বছরের রাম মন্দিরের বিবাদ, আর সেই বিবাদকে নিষ্পন্ন করে সুপ্রিম কোর্টের পরামর্শে আমরা আজকে অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের পূর্ণ মন্দির আমরা দেখেছি এবং রামলালার পুনঃপ্রতিষ্ঠাও আমরা দেখেছি। স্বাভাবিকভাবে এগুলো শুধুমাত্র একার নেতৃত্বে হয়নি, গোটা দেশের মানুষ মোদিজির পাশে দাঁড়িয়েছেন, মোদিজিকে আশীর্বাদ করেছেন, সেজন্যই আজকে সেটা হয়েছে। আজকে মোদিজি বলেছেন যে সিএ লাগু করব, সেই সিএ তিনি বাস্তবায়িত করেছেন। আজকে মুসলিম মা বোনদের জন্য যে 3 তালাক প্রথা সেটাকে তিনি বিলুপ্ত করেছেন। অর্থাৎ মোদিজির নেতৃত্বে দেশ সুশাসনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমাদের এখানটাতেই ডেভেলপমেন্ট, উন্নয়ন, বিকাশ কাকে বলে সেটার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এই শিলিগুড়ির শহরকে কেন্দ্র করেই 50,000 কোটি টাকার বিনিয়োগ কেন্দ্র সরকারের পক্ষ থেকে হয়েছে। সেটা সড়কের ক্ষেত্রে হোক, সেটা রেল যোগাযোগের ক্ষেত্রে হোক, সেটা বিমানবন্দরের উন্নয়নের ক্ষেত্রে হোক, সেটা বন্দে ভারতের ক্ষেত্রে হোক, সেটা সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে আমরা সবাই চাই যে আমাদের এলাকার উন্নয়ন হোক, আমাদের দেশের উন্নয়ন হোক, কিন্তু এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি আমরা কি দেখছি, এখানটাতে আর কোনো রকম উন্নয়ন বিকাশ তারা চায় না। সমস্ত জায়গার থেকে কাটমানি, সমস্ত জায়গার থেকে কি করে চুরি করা যায়, আর সেই কাজ তারা করছে। সেজন্য সেই মন্ত্রিসভার অর্ধেক আজকে জেলে রয়েছে। আজকে এই রাজ্যে কোন কোন দুর্নীতি হয়নি, কয়লা বাজার থেকে শুরু করে, গরু চুরি থেকে শুরু করে, সিন্ডিকেট রাজ থেকে শুরু করে, চাকরি চুরি থেকে শুরু করে কোনো কিছুকেই তারা বাদ দেননি। জমি মাফিয়া, বালি মাফিয়া, সিন্ডিকেট রাজ সমস্ত কিছুই তাদের নেতৃত্বে হচ্ছে। সেজন্য আজকে যারা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত, সেজন্য তাদের নেতা, তাদের মন্ত্রীরা আজকে জেলে। আজকে পার্থ চ্যাটার্জি তিনি আজকে জেলে বসে আছেন, আজকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি আজকে জেলে বসে আছেন, অনুব্রত মণ্ডল, মানিকবাবু তারা সবাই আজকে জেলের ভাত খাচ্ছেন, কারণ তারা দুর্নীতিতে আদ্যপ্রান্ত জড়িয়ে রয়েছেন। কিন্তু আমাদের দলের কথা কি, माननीय प्रधानमंत्री कथा की जे ना खाऊंगा ना खाने दूंगा, जो करूंगा देश हित में करूंगा। এই নীতিতে আমরা বিশ্বাস করি। আর এই তৃণমূলের সরকার, এই তৃণমূলের দল তারা সবাই চুরির রাজত্বে বিশ্বাস করে। সেজন্য আমরা একটা স্লোগান তুলেছিলাম যে চোর ধরো আর জেল ভরো। আর সেই জেল আজকে ধীরে ধীরে ভর্তি হচ্ছে। তিহার জেলের পরিপূর্ণতা হবে 2024, এটা আমাদের জন্য সেমিফাইনাল। এই সেমিফাইনালে যেদিন তৃণমূলের থেকে একটা আসনে
বিজেপি বেশি পাবে, আর সেই দিনই তারপরে এই বাংলায় আর তৃণমূলের সরকার থাকবে না। তৃণমূলের নেতার, তৃণমূলের মন্ত্রীদের যে মন্ত্রিসভার বৈঠক সেটা তিহার জেলে সম্পন্ন হবে। আর সেজন্য আমরা এই সেমিফাইনালে এখানটা আমরা জয়যুক্ত হব। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের থেকে বেশি আসনে বাংলায় বিজয়ী পাবে। সন্দেশখালীর ঘটনা আমরা সবাই জানি। স্বাভাবিকভাবে বাংলার মা বোনেদের উপর এই যে অত্যাচার, এই যে নিপীড়ন, এই যে লাঞ্ছনা, তার জবাব আমাদের মা বোনেদের দিতে হবে। আর তার জন্য বাংলার মা বোনেরা সবাই প্রস্তুত আছেন। নিশ্চিতভাবে আমরা সবাই মিলে আগামী দিনের যে লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনে আমরা বাংলার উন্নয়ন, বাংলার দিশা কোন দিকে যাবে, আগামী দিনে বাংলাকে শাসন করবে, বাংলায় আগামী দিনে রামরাজ্য পুনঃপ্রতিষ্ঠা হবে কিনা, তার জন্য আমাদের এই লড়াই। আর সেই লড়াইয়ে নিশ্চিতভাবে বাংলার আপামর জনগণ তারা সবাই মুখে আছে যে বাংলায় কবে বিজেপির শাসন আসবে। আমরা দেখেছি কোচবিহারে, আলিপুরদুয়ারে আর জলপাইগুড়িতে নির্বাচন হয়েছে। সমস্ত জায়গা থেকে বিজেপির প্রার্থীরা তারা যে জয়যুক্ত হবেন তার আভাসও পাওয়া যাচ্ছে। মানুষ সবাই বলছে এবারে একটা সাইলেন্ট ভাবে ভোট মানুষ বিজেপিকে দিচ্ছে। এখানটা তো এই ধারা আমাদের বজায় রাখতে হবে। পরপর 3 বার এখান থেকে আমরা জয়ের হ্যাটট্রিক করেছি, আর সেই হ্যাটট্রিককে আগামী দিনে এখান থেকে আমাদের 4র্থবারের জন্য রাহুলজিকে আর কেন্দ্রে পাঠাতে হবে, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত আরো শক্ত হয়। যে সমস্ত কাজগুলো এখনো বাকি আছে সে কাজ যাতে খুব তাড়াতাড়ি সম্পন্ন হয় সেগুলো আমাদের দেখতে হবে। আর সর্বোপরি আমাদের যে লড়াই শুধুমাত্র আমাদের এই শিলিগুড়ির লড়াই নয়, এটা গোটা বাংলার লড়াই। বাংলার মা বোনেদের বাঁচানোর লড়াই, বাংলার ভাইয়েদের, বাংলার দিদিদের, বাংলার দাদাদের বাঁচানোর লড়াই। আজকে বাংলায় লক্ষ লক্ষ যারা আছে, যারা চাকরি পাচ্ছে না, যারা বেকার যুবক যুবতী, তাদের আর জীবন সংগ্রামের লড়াই। আগামী দিনে বাংলাকে তাই একেবারে শোষণমুক্ত বাংলা, দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য নিশ্চিতভাবে আমরা সবাই বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠা করব। আর সেজন্য আমরা সবাই ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজু বিশকে ভোট দিয়ে জয়যুক্ত করব। আমি 26 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে রাহুলজিকে ভোট দেওয়ার জন্য, বিজেপির পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ আনন্দদাকে। আমি এবার ডেকে নেব আমাদের রাজ্যের অন্যতম সহসভাপতি, শিলিগুড়ি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি শ্রী রথীন্দ্র বোস মহাশয়কে তার ক্ষুদ্র বক্তব্য তুলে ধরার জন্য। বলেন ভারত মাতা কি। আরো জোরে বলতে হবে, আবার একসাথে সবাই, ভারত মাতা কি। আরেকবার, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 3য়বারের জন্য প্রধানমন্ত্রী করার সংকল্প নিয়ে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি আমাদের প্রিয় শ্রী অরুণ মণ্ডল, আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ এবং আমাদের পার্টির মুখ্য বক্তা শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের এখানে এমএলএরা আছেন আনন্দ বর্মন, ডক্টর শঙ্কর ঘোষ, শিখা চ্যাটার্জি, আমাদের এখানে আছেন শিলিগুড়ি সাংগঠনিক জেলার অনেক নেতৃস্থানীয় এবং আমাদের রাজ্যর আমার সহকর্মী সঞ্জয় সিং, এবং আপনারা যারা এখানে এসছেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা থেকে, শিলিগুড়ি আশেপাশে থেকে, যারা দার্জিলিং লোকসভা কেন্দ্রে আগামী 26 তারিখে ভোট দেবেন, তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং নমস্কার জানিয়ে সংক্ষেপে 2-4 কথা বলছি। দেখুন, এই যে নির্বাচন, এই নির্বাচন একটা আলাদা দৃষ্টিভঙ্গি রাখে। এই নির্বাচনে রাজ্যের সরকার হবে না, এই নির্বাচনে কি হবে, কেন্দ্রের সরকার তৈরি হবে। এবং আমরা জানি নরেন্দ্র মোদী সরকার অলরেডি মানুষ সমর্থন করেছে, আবার নরেন্দ্র মোদী সরকারে আসবে
এনডিএ জোট সরকার করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কত সিটে করবে। আমরা ঠিক করেছি 400 সিট। আমরা 400 সিট টার্গেট করেছি, কারণ অনেক কাজ আছে যে কাজগুলো 400 সিট পেলে করা সম্ভব, যেটা আমাদের 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 ঘোষণাপত্রে তো উল্লেখ করা আছে, আমরা করব। তাই সবাইকে অনুরোধ করছি আগামী দিনে চিন্তা করে ভোট দেবেন যে এই ভোট কার জন্য দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন, আমার মনের মধ্যে অনেকগুলো সন্দেহ, অনেকগুলো প্রশ্ন আরেজ করেছে, এগিয়ে আসছে। আমরা দেখি এখন বামপন্থীরা একটু একটু করে এগোনোর চেষ্টা করছে, নিউজ পেপার মিডিয়া বামপন্থীদের তুলে ধরার চেষ্টা করছে। আমরা দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, এবং আজকে প্রায় 75 বছর হয়ে গেছে। 34 বছর বামপন্থীরা রাজ্যে ছিল, তার মানে প্রায় 45% সময় বামপন্থীরা পশ্চিমবঙ্গে শাসন করেছে। পশ্চিমবঙ্গকে কি দিয়েছে তাদের প্রশ্ন করি। এই যে ইয়ং ছেলেরা যাচ্ছে, তাদের জন্ম হয়নি যখন বামপন্থী সরকার এসছে, তা কি দিয়েছে দেখুন। 1960 সাল পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে ফার্স্ট ছিল, প্রথম ছিল। মহারাষ্ট্র এবং গুজরাট একটা স্টেট ছিল, তাও ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল, প্রথম পশ্চিমবঙ্গ ছিল। আজকে পশ্চিমবঙ্গ কোথায় নেমে এসছে? কাদের জন্য হয়েছে? এই 34 বছর শাসন, তার জন্য কিন্তু অনেকাংশে দায়ী। তারা আবার কোন মুখে ভোট চাইতে এসছে? তাদেরকে প্রশ্ন করবেন, তোমরা কি করেছো? আজকে পশ্চিমবঙ্গ নিচে থেকে নিচে নেমে গেছে। আজকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, তার জন্য দরকার বিজেপি সরকার। কেন্দ্রে বিজেপি সরকার আসছে, এবং কেন্দ্রের বিজেপি সরকার আসার আগে এটা সেমিফাইনাল। আমরা দেখাতে যাই অধিকাংশ মানুষ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে, যে পার্টি পৃথিবীতে সবচেয়ে বড় দল, ভারতবর্ষের না পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, যার 18 কোটি মেম্বার আছে। আমাকে আমার সভাপতি বললেন যে শেষ করতে হবে, শুধু এইটুকু আমি বলবো, আমরা যারা এখানে বসে আছি তারা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কাজ করি। আমাদের কি কাজ? আগামী কয়েকদিন পরে আমাদের ইলেকশন, ভোট দিতে হবে, আমাদের কিছু কাজ আছে, অনুগ্রহ করে সেই কাজটুকু করবেন। আমরা যদি 2004 সালের ইতিহাস দেখি, মাননীয় প্রধানমন্ত্রী তখন ছিলেন কে? অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল, এবং সবাই জানতো 2004-এর নির্বাচনে অটল বিহারী বাজপেয়ী আবার ক্ষমতায় আসবেন। তার জন্য কি হয়েছিল জানেন? আমাদের কার্যকর্তাদের মনে একটা আত্মভিমান হয়ে চলে এসেছিল যে না, মিডল ক্লাস পিপল তারা ভোট দিতে কম গেছে, কিন্তু রেজাল্ট আমাদের অনুকূলে যায়নি। তাই এবারও কিন্তু সেই একই রকম ন্যারেটিভ তৈরি হয়েছে, এবং সারা নিউজ মিডিয়া বলছে যে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে কেন্দ্রে সরকার হবে। আমাদের এখন সময় আসছে, আমরা সক্রিয় হব। যারা ভোট দিতে আসেননি সবাইকে ভোট দিয়ে নিয়ে আসতে হবে সেই দিন, সেই চেষ্টা করতে হবে। এবং শুধু তাই না, আমাদের একটা স্লোগান আছে, সেই স্লোগানটা কি? পহলে ভোটদান উসকো বাদ জলপান। অর্থাৎ প্রথমে আমরা ভোট দেব, তারপরে জলপান করব, অর্থাৎ সকালের খাবার খেবো। তাই আমার অনুরোধ, আপনারা সবাই মিলে সক্রিয় থাকুন, বুথের যাতে সবাই ভোট দিতে আসে সেই ব্যবস্থা করুন। এবং আগামী দিন আমাদের সুন্দর দিন আসছে, আমরা পশ্চিমবঙ্গের মানুষ আবার এগিয়ে আসব। পশ্চিমবঙ্গের যে 45 লক্ষ মানুষ কাজ করার জন্য বাইরে যায়, তাদের যেতে হবে না, এবং পশ্চিমবঙ্গের অর্থনীতির উন্নতি হবে। যেভাবে ভারতবর্ষের উন্নতি করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, আজকে আমরা যখন নরেন্দ্র মোদী এসেছিলেন তখন 10 নম্বর স্থানে ছিল আমাদের অর্থনীতি, আজকে সেখানে 5 নম্বর স্থানে পৌঁছে গেছে। আমরা ভারতবর্ষ হিসাবে গর্ববোধ করি যে আমরা এমন একজন মানুষকে পেয়েছি, যেমন প্রধানমন্ত্রী, যে দেশে সবার উন্নতি করার জন্য সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আসুন সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আগামী দিনে আবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সরকার করি। সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।
ধন্যবাদ রথিনদাকে। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের দার্জিলিং লোকসভা সাংসদ এবং দার্জিলিং আসনের এবছরের প্রার্থী শ্রী রাজু বিষ্ট মহাশয়। আমি এবার মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। শ্রমিকদার বক্তব্যের আগে আমি অনুরোধ করব রাজ্য কিষাণ মোর্চা সভাপতি শ্রী মহাদেব সরকার মহাশয়কে তার ক্ষুদ্র বক্তব্য তুলে ধরার জন্য। লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজু বিস্তের সমর্থনে আজকের এই নির্বাচনী সভা মঞ্চে উপস্থিত আমাদের প্রার্থী রাজু বিস্ত, তার জন্য একবার জোরদার হাততালি দিয়ে তাকে স্বাগত জানান। জোরদার। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, রাজু বিস্তকে, রাজু বিস্তকে। সভা মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি আমার ভাতৃপতি মরুণ মণ্ডল এই মঞ্চে উপস্থিত হয়েছেন জীবনের প্রথম বেলাতে, যার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে উৎসাহিত হয়েছি। 3 দশকের বেশি সময় ধরে যার ছত্রছায়ায় বেড়ে উঠেছি, আমার প্রিয় নেতা, বর্তমানে রাজ্যসভার সাংসদ, আমাদের দলের পশ্চিমবঙ্গ শাখার মুখ্য প্রবক্তা শ্রী শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের 2 সহসভাপতি মাননীয় রথিন বোস, সঞ্জয় সিং, সভা মঞ্চে উপস্থিত আমাদের এই ক্লাস্টার ইনচার্জ মাননীয় নিখিল রঞ্জন দে, বিধায়ক এবং কোচবিহারের প্রাক্তন সভাপতি, পাশে শঙ্কর ঘোষ এবং অন্যান্য বিধায়ক আনন্দ বর্মন থেকে শুরু করে, দুর্গাদা থেকে শুরু করে, শিখা চ্যাটার্জি থেকে শুরু করে যারা আছেন, সম্মানিত সভা মঞ্চ সামনে যারা আছেন, ভারতীয় জনতা পার্টির সংগ্রামী কর্মী বন্ধুগণ, বিভিন্ন স্তরের নেতৃত্ব, এই জেলার সাধারণ সম্পাদকগণ, সাংবাদিক বন্ধুগণ, পথ চলতি জাতীয়তাবাদী মানুষ, সকলকে এই শ্রেণী বিশেষে সম্মান, ভালোবাসা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন। রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে আপনারা জানেন, এখানে শঙ্করদা থেকে শুরু করে আনন্দদা প্রত্যেকেই আপনাদের সামনে তুলে ধরেছেন এবং রথিনদাও আপনাদের সামনে তুলে ধরেছেন। নিয়োগ দুর্নীতি সম্পর্কে আপনারা জানেন, রেশন চুরি সম্পর্কে জানেন, যে রাজ্যের মাননীয় মন্ত্রী জেলে, শিক্ষা দুর্নীতি সমস্ত কিছু জানেন। আমি এই বিষয়ে বলবো না, মাননীয় শ্রমিকদা আছেন, অন্য বক্তারা বলবেন। দীর্ঘ বক্তব্যের অবকাশও নেই, শুধু এই কথাটা বলবো যে এটা ভারত নির্মাণের নির্বাচন। এই নির্বাচনের ভেতর দিয়ে 3য়বারের জন্য মোদিজি দেশের প্রধানমন্ত্রী হবেন এবং দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে আমাদের তরুণ বিজেপির নেতা রাজু বিস্তকে এখান থেকে নির্বাচিত করে পাঠাবেন, যে শুধু দার্জিলিং লোকসভা কেন্দ্রের নয়, উত্তরবঙ্গের মানুষের জন্য যিনি বলিষ্ঠ কণ্ঠে পার্লামেন্টে কথা বলবেন, এই রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন। আমরা জানি যে 2020 সালে 24শে মার্চ লকডাউন ঘোষণা হওয়ার পরে আমাদের দেশে প্রধানমন্ত্রী যে বিনা পয়সায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছিল, আগামী 5 বছর নরেন্দ্র মোদীর সরকারের ঘোষিত কর্মসূচি অনুসারে 5 বছর দেশের 80 কোটি মানুষ রেশন পাবেন। দেশের গরিব মানুষরা যাদের প্রত্যেকের পাকা ঘর পাওয়ার কথা ছিল, এই বাংলায় সেই গরিব মানুষদের ঘর চুরি করেছে কারা? সেই চোরেদেরকে আপনারা ভোট দেবেন নাকি এখান থেকে তাদেরকে গুড বাই জানাবেন? এই বিচার দার্জিলিং এর লোকসভার মানুষ গত লোকসভা নির্বাচনে করেছেন, তাই 2য়বার পুনর্নির্বাচিত করার জন্য রাজু বিস্তের সমর্থনে আজকের এই নির্বাচনী সভায় কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী, প্রাক্তন সর্বভারতীয় সভাপতি মাননীয় রাজনাথ সিংজি। তিনি আসবেন আজকে শক্তিশালী ভারত গঠনের ডাক দিয়ে। শক্তিশালী ভারত যে কোভিড সিচুয়েশনকে উপেক্ষা করে, ওভারকাম করে মোদিজি ভারতবর্ষকে আর্থিক দিক থেকে 5ম স্থানে যেরকম তুলে নিয়ে এসছেন,
দেশের প্রতিরক্ষার দিক থেকেও এক শক্তিশালী ভিতের উপরে দাঁড় করিয়েছে। কয়েকদিন আগে অগ্নি 5 যখন উৎক্ষেপণ করা হলো, আমাদের দেশের প্রতিবেশী রাষ্ট্র চীন, যারা 62 সালে আমার ভারত মায়ের 35,000 বর্গ কিলোমিটার জমি যারা দখল করে রেখেছে, ওরা বলছে 5,300 কিলোমিটার নয়, এটা 8,000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত আনতে পারে। অর্থাৎ চীনের প্যালপিটেশন শুরু হয়েছে। তৃতীয়বারের জন্য যদি মোদী সরকার আসে, এখানে শুধু তৃণমূল কংগ্রেস দুর্মূল হবে না, যারা আমাদের শত্রু দেশ তাদেরকেও আমরা সবক শিখাবো। আর সেই সবক শিখানোর জন্যই আমাদের তরুণ প্রার্থী দার্জিলিং লোকসভা কেন্দ্রের, তাকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করুন। আমার এই ছোট্ট আবেদন রেখেই আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ মহাদেব দাকে। আমি এবার ডেকে নিচ্ছি আমাদের অতি পরিচিত মুখ, সুবক্তা, রাজ্যসভা সাংসদ তথা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্য প্রবক্তা শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে তার বক্তব্য তুলে ধরার জন্য। আজকের সভার সম্মানীয় সভাপতি, স্বাধীনতার পরে দার্জিলিং লোকসভা কেন্দ্রের সফলতম সাংসদ শ্রী রাজু বিস্ত, এখানে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, সমস্ত বিধায়ক, জেলা পদাধিকারী এবং শিলিগুড়ি আজকের রাজনাথ সিংয়ের জনসভায় সমবেত সুধী নাগরিকবৃন্দ, নির্বাচক মণ্ডলী, মা ও বোনেরা, আবার আপনাদের সামনে একটা ভোট। কিন্তু কার ভোট? কিসের ভোট? কোন চোখের জলের ভোট? কোন রাজনৈতিক কর্মসূচিকে নতুন করে পশ্চিমবঙ্গের মানুষের সামনে উপস্থাপিত করবার ভোট? কোন রাজনৈতিক মতাদর্শ নিয়ে এই শিলিগুড়ির মানুষের সামনে দাঁড়িয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করার ভোট? সারা দেশ জুড়ে নির্বাচন হচ্ছে, 500-রও বেশি আসনে নির্বাচনে প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতায় একটি অসম শক্তি 45টি আসনে প্রার্থী দিয়ে বলছে হাম কিসি সে কম নেই। তারা চ্যালেঞ্জ করছে নরেন্দ্র মোদীকে। যে উত্তরবঙ্গের মানুষ গতবার তৃণমূল কংগ্রেসকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছিল, আজকে উত্তরবঙ্গ থেকে, যেখানে 4 লক্ষের বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছিল, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছেন ফিরাবে কি শূন্য হাতে? আজকে তৃণমূল কংগ্রেস 1.5 বছর আগে থেকে বলছে ভবিষ্যতের প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি, বাঙালি প্রধানমন্ত্রী, পরবর্তী প্রধানমন্ত্রী, বাঙালি মুখ বসবে দিল্লিতে। 2024 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সম্বোধন করবেন জাতিকে। আজকে 1.5 বছর পরে সেই দল বলছে আমাদের হাতেই চাবিকাঠি, আমরাই নিয়ন্ত্রণ করব। কিন্তু তৃণমূলের নবীন আর প্রবীণের দ্বন্দ্বে আজকে চাবি হারিয়ে গেছে। কোথায় চাবি? কালীঘাটের চাবি না ক্যামাক স্ট্রিটের চাবি? আজকে চাবির খোঁজ করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন উত্তরবঙ্গে। কি ভালোবাসা উত্তরবঙ্গের মানুষের প্রতি! উত্তর কন্যা বানিয়ে দিয়েছেন। বলেছিলেন নিয়ম করে এখানে সেক্রেটারি বসবে, বিধায়ক বসবে, মন্ত্রী বসবে। কাকে চ্যালেঞ্জ করছেন উত্তরকন্যা থেকে? নরেন্দ্র মোদীকে। কাকে চ্যালেঞ্জ করছেন? রাজু বিস্তকে, যারা 50,000 কোটি টাকার বিনিয়োগ এনে দিয়েছে এই শিলিগুড়ি এবং পাহাড়ের সংলগ্ন এলাকায়। আর তার কাউন্টার করছেন 240 কোটি থেকে 360 কোটি টাকা দিয়ে। আজ ভোটের আগে দরজায় দরজায় যাচ্ছেন, কথা একটাই, কহো না প্যার হ্যায়,
কহো না প্যার হ্যায়। আমরা উত্তরবঙ্গকে ভালোবাসি, উত্তরবঙ্গের মানুষ যেন তৃণমূলকে শেষবারের জন্য আশীর্বাদ করে দেয়। আবার নতুন রাজনীতি শুরু হয়েছে রাম মন্দিরকে কেন্দ্র করে। আরে রামের দেশে রামের মিছিলের উপরে আক্রমণ। রাম নবমীকে দাঙ্গা দিবস বানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। अरे राम भारत भारती राम, मेरा मन में राम तन में राम, रोम रोम पर राम रे। राम सुमिर ले ध्यान लगा दे, छोड़ जगत की काम रे। যখন আসমুদ্র হিমাচলের মানুষ এই ভাবনা ভাবছে, তখন চিন্তা করে দেখুন আজকে মুর্শিদাবাদে রাম নবমীর দিনে রামের মিছিলের উপরে বোমা পড়ছে, রামের মিছিলের উপরে পাথর ছোড়া হচ্ছে। আজকে সিআইডি কে দিয়ে মামলা করিয়েছে, মামলা বলছে হিন্দুরা আক্রমণ করেছে মুসলমানের উপরে। আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি হবে? মানুষ খুঁজতে বেরিয়ে পড়বে কিতনা রাম কি হ্যায় আর কিতনা হারাম কি হ্যায়। কোন বিভাজন তৈরি করতে চলেছেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি? আজকে শিলিগুড়ির মানুষকে এর বিরুদ্ধে জবাব দিতে হবে। আমরা আপনাদের কাছে এসেছি নতুন কোনো কথা বলতে নয়। আমাদের লড়াই রাজু বিস্টকে সামনে রেখে লড়াই, নরেন্দ্র মোদীর নেতৃত্বে লড়াই, বিকশিত ভারতের লড়াই, 400 পার করার লড়াই, একার শক্তিতে 370 পার করবার লড়াই। আমাদের লক্ষ্য একটাই, মার্জিন বাড়ানোর লক্ষ্য। আর তৃণমূলের লড়াই মার্জিন কমিয়ে আনার লক্ষ্য। এই এক বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের আগে। 2019 বিজেপি ফিনিশ, 42 মানুষ জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসকে 18টা আসন জিতিয়ে দিয়ে। পাহাড় জবাব দিয়েছে, সমতল জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আজকে 4 লক্ষের বেশি ব্যবধানে রাজু বিস্টকে নির্বাচন করে কি তৈরি করেছেন পাহাড়ে? গোর্খার বিরুদ্ধে লেপচা, লেপচার বিরুদ্ধে ভুটিয়া, সমাজকে টুকরো টুকরো করছেন রাজবংশীর নামে, কামতাপুরীর নামে, ভাটিয়ার নামে, হিন্দু মুসলমানের নামে, ক্ষত্রিয় ব্রাহ্মণের নামে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষের মানুষ রায় দিয়েছে। যারা এই রাজনীতি শুরু করেছিলেন উত্তর ভারতে, যে তিলক তরাজু আর তলোয়ার ইনকে মারে জুতে চার, উত্তরপ্রদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। সেখানে ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কারোর পতাকা চোখে পড়েনি। একদিন আমাদের এই শিলিগুড়ির মানুষ, সেদিন আমাদের মঞ্চে 4 জন বিধায়ক ছিলেন না, সেদিন আমাদের মঞ্চে কোনো সাংসদ ছিলেন না। সেদিনও কিন্তু আমরা দাঁড়িয়ে এই শিলিগুড়ির মাটিতে বলেছিলাম, রাম লালা হাম আয়েঙ্গে, মন্দির ওহি বানায়েঙ্গে। সেদিনও শিলিগুড়ির মানুষ আমাদের সমর্থন করেছে। আমাদের দিকে তাকিয়ে মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করেছে, মন্দির ওহি বানায়েঙ্গে মগর তারিখ নেই বাতায়েঙ্গে। আজ তারিখও তৈরি, মন্দিরও তৈরি, রামলালা তৈরি, শিলিগুড়ি তৈরি, নাম নবমী তৈরি, মিছিল তৈরি। শুধু মমতা ব্যানার্জি রাজি হচ্ছেন না, উনি বলছেন আমার বাবরকে চাই, বাবর। এদেশ রামের নয়, এদেশ বাবরের দেশ। নতুন রাজনীতি গতকাল থেকে শুরু হয়েছে। বলছে দূরদর্শনের রং গেরুয়া হয়ে গেছে, গৈরিকীকরণ, সর্বনাশ হয়ে গেছে ভারতবর্ষের। দূরদর্শনে নাকি গেরুয়া রং হয়ে গেছে। গেরুয়া রং না হয়ে কি সবুজ রং হবে? স্বামী বিবেকানন্দের গা থেকে কি গেরুয়া পোশাক খুলে মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ রঙের আলখাল্লা পরিয়ে দেবেন? মাথার পাগড়ি খুলে কি চাঁদ তারার টুপি পরিয়ে দেবেন? আজকে সেই দিন আসছে আগামী দিনে পশ্চিমবঙ্গে। তাই যদি বিভাজন না চান, পশ্চিমবঙ্গের মধ্যে আরেকটা বাংলাদেশ দেখতে না চান, পশ্চিমবঙ্গকে নতুন করে আবার ওই হিন্দু মুসলমানের নামে আওয়াজ না শুনতে চান, যে কান মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, সেই 47-এর সুরাবর্তীর ভাষায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, এর বিরুদ্ধে এই নির্বাচনে আপনাদের রায় দিতে হবে।
এই লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয়, এই লড়াই মন্দির মসজিদের লড়াই নয়, এই লড়াই রাম হারামের লড়াই নয়, এই লড়াই এই দেশের আত্মমর্যাদার লড়াই, আত্মপরিচিতির লড়াই, দেশের বহমানতার লড়াই, দেশের সংস্কৃতির লড়াই, দেশের কৃষ্টির লড়াই। এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইয়ে 400 পার করে দিতে হবে। রাজু বিস্তার মার্জিনকে 5 লাখের উপরে টেনে তুলে নিয়ে আসতে হবে। এ তো অসম যুদ্ধ। বাংলার মানুষ মূর্খ নয়, বাংলার মানুষ বোকা নয়। আরে আমরা 543টা আসনে নির্বাচনে লড়াই করছেন নরেন্দ্র মোদী, 45টা আসনে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। আরে উচ্চতার লড়াইয়ের প্রয়োজন আছে, উচ্চতা। এই আমার চেহারাটা দেখুন, ভালো করে দেখুন, সামনে আসছি। আমার হাইটটা দেখেছেন তো? সিনিয়র সিটিজেন হয়ে গেছি, কোনো মেয়ে গলায় মালা দেয়নি। বলছেন এটাকে কি করে নিয়ে ঘুরতে যাব? এর হাত ধরে যদি মেলায় যাই হারিয়ে যেতে পারে, খুঁজেই পাবে না একে। এ আমাদের হাইট তো পরের হাইটের থেকে বেশি হয়ে যাবে, আমার সারা জীবনে হলো না, আর তৃণমূলেরও হবে না। একদিকে 45, অন্যদিকে 543। এই লড়াইয়ের কোনো মাত্রা নেই, এই লড়াইয়ের কোনো মূল্য নেই, এই লড়াইয়ে সামিল হবেন না। কাকে চ্যালেঞ্জ করছেন? নরেন্দ্র মোদী। আরে কোভিড কাল, বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে যিনি এখনো 80 কোটি মানুষকে রেশন খাইয়ে যাচ্ছেন এবং আগামী 5 বছর দেবেন, সেই নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছেন। যে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের প্যারাডাইম শিফট করে দিয়েছেন, যে নরেন্দ্র মোদীকে দেখে তরুণ প্রজন্ম শিক্ষা নিচ্ছে, যে আগামী 5 বছরের মধ্যে ইউরোপের ডিপার্টমেন্টাল স্টোরে ডলার নিয়ে নয়, পাউন্ড নিয়ে নয়, ইউরো নিয়ে নয়, রুপি নিয়ে মার্কেটিং করবেন একজন ভারতীয়, আজকে সেই নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ নিচ্ছেন আপনারা। কোথায় জোর? আরে কার জোর? কোন চোখের জলের জোর? কোন ঐতিহাসিক জোর? বাংলার দিকে তাকিয়ে দেখুন, অন্ধকারে তৃণমূল কংগ্রেস আর সিপিআইএম এর প্রেম চলছে, প্রেম। সিপিএম কে অন্ধকারে দেখলেই তৃণমূল ডাকছে, এই এদিকে এসো, এসো না। অন্ধকারে এখন এদের নতুন প্রণয় শুরু হয়েছে। আরে আমরা তো বলছি খোলাখুলি করো, এই লুকিয়ে প্রেম করো না, কোনো মূল্য নেই। পরকিয়া তো এখন সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে। খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো বলে ময়দানে নেমে পড়ো, একদম নেমে সামনাসামনি এসে বলো আমরা বিজেপির বিরুদ্ধে লড়তে চাই। পশ্চিমবঙ্গের মাটিতে লড়াই করবেন, আর দিল্লিতে গিয়ে সীতারাম ইয়েচুরি তৃণমূলের মঞ্চুরি করবেন। এই রাজনীতি দীর্ঘদিন চলতে পারে না। বাংলার মানুষ এই রাজনীতিকে প্রত্যাখ্যান করবে। কোথায় জোর? ওই দিল্লিতে দেখবেন কয়েকজন নেতা আছে, নেতা মানে নেতার চেয়ার আছে আর বিধান আর লোকসভার আসন নেই। একে অন্যকে ধরছেন আর বলছেন যে যা তুম হো ও मैं भी हूं। একে অন্যের দিকে এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে। আবার কিছু দিনের পর বিচ্ছেদ। এই রাজনীতির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আপনাদের লড়াই করতে হবে। আমাদের মঞ্চে যিনি আসবেন, রাজনাথ সিং, যিনি আজকের সবার প্রধান বক্তা, যিনি একটি কলেজের কালচারাল সেক্রেটারি থেকে ভারতবর্ষের গৃহমন্ত্রী হয়েছেন, ভারতবর্ষের সুরক্ষা মন্ত্রী হয়েছেন, যিনি গোটা উত্তরপ্রদেশের নকল বিরোধী অভিযান করে দিয়ে উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন করে দিয়েছিলেন, যিনি তথাকথিত গেরুয়াকরণের অভিযোগ মাথায় নিয়ে বৈদিক গণিতকে উত্তরপ্রদেশে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, যিনি অসম্ভবের মধ্যে একটি সম্ভাবনার স্বপ্ন দেখাতে পেরেছিলেন, আজকে সেই রাজনাথজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি আশা করব আপনারা এই নির্বাচনে, এই অসম লড়াইয়ে আরেকবার জন্য রাজু বিসকে নির্বাচিত করবেন এবং 5 লক্ষের বেশি ব্যবধানে নির্বাচিত করবেন। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আজকের এই সভা রাজনাথজির সভা, উনি আপনাদের মধ্যে পৌঁছে গেছেন।
ধন্যবাদ শ্রমিক দাকে। রাজনাথ জি স্বাগতম। 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 আমি সভামঞ্চে স্বাগত জানাই দেশের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি শ্রী রাজনাথ সিং মহাশয়কে। আমি আমাদের জেলা সভাপতি শ্রী অরুণ মণ্ডল মহাশয়কে অনুরোধ করব খাদা এবং ফুলের তোড়া দিয়ে রাজনাথ সিংজিকে স্বাগত জানানোর জন্য। আমি 5 নম্বর মণ্ডলের যারা কার্যকর্তারা আছেন তারা মঞ্চে এসে মালা পরাবেন, তাদের কাছে অনুরোধ করছি মালা পরানোর জন্য। আমি এখন মঞ্চে তার বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করব আমাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ এবং এবছরের প্রার্থী শ্রী রাজু বিষ্ট মহাশয়কে। রাজুজি। भारत माता की। ये सिलीगुड़ी की तो आवाज नहीं हो सकती, ममता दीदी तक आवाज पहुंचनी चाहिए। भारत माता की। भारत माता की। जय श्री राम। जय जय श्री राम। देश के सबसे वरिष्ठ और सबसे अनुभवी नेता और साथ ही जिनके नेतृत्व में हम अपने आप को विशेष करके दार्जिलिंग तराई डुवर्स ये जो पूरा बॉर्डर का इलाका है यहां पे हम अपने आप को सबसे ज्यादा और अधिक सुरक्षित महसूस करते हैं आपकी वजह से। ऐसे देश के यशस्वी रक्षा मंत्री परम आदरणीय राजनाथ सिंह जी, मैं आपका पूरे दार्जिलिंग तराई डुवर्स की जनता, चाहे वो बंगलाभाषी हो, चाहे वो आदिवासी हो, राजवंशी हो, गोरखा हो, कोच हो, मेचे हो, टोटो हो, राबा हो, समस्त जनता की ओर से आपका मैं स्वागत करता हूं। और साथ ही मैं संपूर्ण हमारे नेतृत्वगण, राज्यसभा के सांसद, हमारे सभी विधायक और सभी जिला के और राज्य के वरिष्ठ नेतृत्व गण का भी मैं आभारी हूं कि आप सब भी यहां पे आशीर्वाद देने के लिए पधारे। और समस्त सिलीगुड़ी की जनता, सर्वप्रथम तो मैं सिलीगुड़ी के जनता का आभारी हूं, ऋणी हूं। आपके प्यार के कारण, आपके विश्वास और आपके भरोसे के कारण मैं दूसरी बार भारतीय जनता पार्टी का प्रत्याशी बनकर आपके सामने खड़ा हूं। और ये मैं जानता हूं, ये मैं ओवर कॉन्फिडेंस के कारण नहीं बोल रहा हूं, आपके अंदर में जो ताकत मैंने देखी है और जो आपका विश्वास मैं देखता हूं, मैं यकीन के साथ कहता हूं, पिछली बार मैं 4 लाख मतों से जीता था, इस बार 5 लाख पार। मोदी जी का संकल्प है 400 पार, दार्जिलिंग और सिलीगुड़ी का संकल्प है 5 लाख पार। और मैं प्रधानमंत्री, देश के यशस्वी प्रधानमंत्री जी का भी आभारी हूं, जिनके नेतृत्व में
बहुत थोड़े समय के अंदर में इतने विकास की परियोजनाओं के काम चल रहे हैं। और मुझे ये बताते हुए बड़ी खुशी होती है कि आज सिर्फ दार्जिलिंग कॉन्स्टिट्यूंसी के अंदर में 50,000 करोड़ से ज्यादा के इंफ्रास्ट्रक्चर के भारत सरकार के काम चल रहे हैं। जिस सिलीगुड़ी में हम रहते हैं, सिर्फ पीने के पानी के लिए भारत सरकार की ओर से 500 करोड़ रुपया सिलीगुड़ी कॉरपोरेशन को मिला और सीवरेज ड्रेनेज के लिए 250 करोड़ यानी 750 करोड़ रुपया मात्र सिलीगुड़ी कॉरपोरेशन को मिला है। इतना ही नहीं, सिलीगुड़ी के चारों तरफ रिंग रोड बन रहा है जिसकी स्वीकृति मिल चुकी है। डूवर्स के ओदलाबारी से लेकर के बागपुल, सेबोक, सुकना, पानी घट्टा, पानी टैंकी, नक्सलबाड़ी और आगे जाके खोरीबारी, खोसकुपुर होते हुए बागडोरा के पीछे से फुलबाड़ी जाकर के तीस्ता के उस पार जाकर के डूवर्स के ओदलाबारी में मिलेगा 180 किलोमीटर का रिंग रोड जिसकी लागत 4,000 करोड़ से ज्यादा रहेगी और दिल्ली के तर्ज पे वो रिंग रोड बनेगा। हमारी सिलीगुड़ी की जनता बहुत ट्रैफिक के कारण परेशान रहती थी, दार्जिलिंग मोड़ का जो रास्ता है उसके कारण। और मुझे इस मन से ये बताते हुए खुशी हो रही है और जब मैं अपनी आंखों से उस योजना को देखता हूं, अपने आप को गर्व महसूस करता हूं। आज बालासन से लेकर के सेवक तक 6 लेन का एलिवेटेड रोड का काम चल रहा है और अगले 1 साल में बन करके तैयार होगा। इतना ही नहीं, फुलबारी से सिलीगुड़ी तक 12 किलोमीटर की 4 लेन की सड़क बनेगी। और उतना ही नहीं, नेशनल हाईवे 717A कालिंपोंग जाने के लिए अल्टरनेटिव हाईवे बन रहा है। दार्जिलिंग जाने के लिए 2 नए रास्ते अल्टरनेटिव हाईवे बनेंगे। ऐसे तमाम योजनाओं के ऊपर में काम चल रहा है। और इसके अलावा भारतीय रेल, यानी आप सिलीगुड़ी से रेल में बैठ करके रंगपुर, सिक्किम तक पहुंच जाएंगे और भविष्य में जाकर के गैंगटॉक होते हुए आप नाथुला तक सिलीगुड़ी की रेल में बैठ करके आप पहुंच सकेंगे। और हर घर जल योजना जो मैंने सिलीगुड़ी के लिए कहा, उसके अलावा करीब 3500 करोड़ रुपए यानी 3,500 करोड़ की करीब 800 परियोजनाओं की मंजूरी मिली है जो हमारे आसपास की ग्रामीण क्षेत्र में उसका काम चल रहा है। प्रधानमंत्री जी के नेतृत्व में ऐसे तमाम काम हुए हैं और मुझे आपने विश्वास किया है। मैं निस्वार्थ भाव से 5 साल सेवा की है। मुझे और अधिक 5 साल आपके मिल रहे हैं और मैं और अधिक अनुभव के साथ जो है इस क्षेत्र की सेवा करूंगा, क्योंकि सिलीगुड़ी सिर्फ मेरे लिए वोटर्स नहीं है। सिलीगुड़ी की जनता, दार्जिलिंग की जनता, ये मेरा बड़ा परिवार है। मैं अपने परिवार की तरह आप सबकी सेवा करता रहूंगा। और जो योजना चल रही है उसके अलावा अगले नेक्स्ट 5 साल में क्या जो शुरू हुआ है उसको जल्द पूरा करना है, जो अभी शुरू नहीं हुआ उसको जल्दी शिलान्यास करके उसकी पूर्ति करनी है। उसके अलावा स्वास्थ्य की अवस्था हमारी बहुत अच्छी नहीं है। नॉर्थ बंगाल मेडिकल की कॉलेज की अवस्था जैसी टीएमसी पार्टी की अवस्था है वैसे नॉर्थ बंगाल मेडिकल कॉलेज की भी अवस्था पड़ी है। वहां जाके कोई मरीज ठीक नहीं होता, मरीज चला जाए जल्दी से घर वापस नहीं आता, ऐसी स्थिति है। स्वास्थ्य में सुधार के लिए हमको काम करना है और पूरे नॉर्थ बंगाल में एम्स के तर्ज पे 500 बेड का ईएसआई का नया मेडिकल कॉलेज और अस्पताल भी बनेगा, ये भारत सरकार ने घोषणा कर दी है। और इसके साथ ही शिक्षा, पूरा ये सिलीगुड़ी, दार्जिलिंग, कालिंपोंग ये एजुकेशन हब होता था, शिक्षा के लिए जाना जाता था, लेकिन धीरे धीरे पहले सीपीएम ने, बाद में टीएमसी ने एक एक करके सारे इंस्टीट्यूट जो है बर्बाद कर दिए। और आज हमारे बच्चों को पढ़ लिखने के लिए, हायर एजुकेशन के लिए दूसरे शहरों की तरफ भागना पड़ता है। और शिक्षा पे विशेष ध्यान दे करके, जोर दे करके हम काम करेंगे। और मेरी ये भी इच्छा रहेगी कि केंद्र सरकार की इंस्टीट्यूट यहाँ पे भारी मात्रा में यहाँ पे आए। आदरणीय रक्षा मंत्री जी हमारे बीच उपस्थित है, मैं आभारी हूं आपका भी। आपने हर समय आपने हमारे क्षेत्र के लिए जब भी सहायता की आवश्यकता पड़ी आपने किया। मुझे बताते हुए गर्व है कि आपके माध्यम से दार्जिलिंग के लिए एक सैनिक स्कूल अप्रूव हुआ है, लेकिन दुर्भाग्य से ममता दीदी आज तक एमओयू उन्होंने साइन नहीं किया है। मुझे लगता है अब 26 दूर नहीं है, 2 साल बाद दार्जिलिंग में सैनिक स्कूल का काम भी शुरू हो जाएगा। और जब भी सैनिक की भर्ती के समय में हाइट की या
उनकी मार्क्स की या उनकी क्लासेस की दिक्कतें आती थी, वो रिलैक्सेशन भी आपने हमेशा दी है। मैं सदा ही आपका आभारी हूं, क्योंकि हमारे क्षेत्र से बहुत सारे गोरखा भाई ज्यादातर फौज में जाते हैं, देश की जो है रक्षा और सुरक्षा के लिए काम करते हैं। और तीसरी, एक युवा जो हमारी स्ट्रेंथ है, हमारी ताकत है, और वो इंटेलेक्चुअल भी है, पढ़े लिखे भी है, लेकिन उनके पास रोजगार के अवसर कम है। सो मेरे दूसरे कार्यकाल में युवा एक हमारा केंद्र बिंदु में होगा। हम उनको स्किल दे करके, क्योंकि हमारे इस क्षेत्र में अनेक संभावनाएं हैं, क्योंकि ये जो क्षेत्र है, सिलीगुड़ी का जो क्षेत्र है, चिकन नेक का ये जो इलाका है, बांग्लादेश, भूटान, नेपाल और 50 किलोमीटर की एयर डिस्टेंस पे तिब्बत और चाइना लगता है। सो यहाँ पे पूरा एक ट्रेड का हब बन सकता है। पूरा नॉर्थ ईस्ट, यही क्षेत्र नॉर्थ ईस्ट को कनेक्ट करता है। एक तरफ आसाम है, एक तरफ सिक्किम लगता है, एक तरफ बिहार है, और करीब जो है बड़ी आबादी को कैटर करता है। इसके साथ ही टूरिज्म के लिए अपार संभावनाएं हैं, एमएसएमई की अपार संभावनाएं हैं, एग्रीकल्चर की अपार संभावनाएं हैं, पहाड़ों के अंदर में फ्लोरिकल्चर और बाकी सब्जियों की अपार संभावनाएं हैं। उन सब संभावनाओं को देखते हुए हमारे युवाओं को रोजगार मिले, इसके लिए